নিয়মিত সূর্যের যে রশ্মিটি নিভু নিভু করছিল, অর্থাৎ ৯০-এর দশক, সেই সময়ে যে সমস্ত কবি, সাহিত্যিক, কথা সাহিত্যিকদের উদ্ভব, তাদেরকেই আমরা বলে থাকি সাধারণত ৯০-এর কবি। আজকে উদ্যান লিটল ম্যাগাজিন পরিকল্পিত এবং উদ্যান টেলিভিশন আয়োজিত সেই সময়ের আমরা কয়েকজন গুণী কবিকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে কবি শান্তা মারিয়া, বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছেন কবি কবির হোসেন, বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছেন কবি জ্যোতি পোদ্দার, বাংলাদেশ থেকে উপস্থিত এখনো হন নাই, খুব শীঘ্রই হয়ে যাবেন কবি খৈয়াম কাদের, এবং ভারতের ত্রিপুরা থেকে আজকে যুক্ত হয়েছেন সুবীর সরকার, এবং ভারতের কলকাতা থেকে যুক্ত হয়েছেন আমাদের কবি বন্ধু শাশ্বত গঙ্গোপাধ্যায়। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এই ৯০ দশক নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক বিষয় নিয়ে কথাবার্তা এখনো হয়। কেন হয়, কি জন্য হয়? বহুমাত্রিক, বহুরূপ, বহুবর্ণিল উপমা, উৎপ্রেক্ষা, রূপক, ছন্দ সবকিছু মিলিয়ে কবিতার যে বহুমুখী প্রতিভার যে সৃষ্টি, সেই সময়ের সেই সমস্ত কবিদেরকে নিয়েই আজকে আমরা দেখব আসলে কেন ৯০ দশকের কবিতা নিয়ে এত আলোচনা হয়। সম্ভবত আমাদের একজন কবি বন্ধু জ্যোতি পোদ্দারের ইলেকট্রিসিটি চলে গেছে, তারপরেও উনি সংযুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায় উদ্যান লাইভ ২৭ দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর আজকে অনুষ্ঠানটি সঞ্চালনা করছি। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমে কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া, এরপরেই কবিতা নিয়ে আসবেন শাশ্বত গঙ্গোপাধ্যায়। প্রথমে কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। ধন্যবাদ তৌফিক জহুর, আজকের এই আয়োজনে আমাকে কবিতা পাঠের সুযোগ দেবার জন্য। এবং আসলে ৯০ দশক নিয়ে অনেক কথা, অনেক আলোচনা, কিন্তু আমার মনে হয় আমাদের নিয়ে যত আলোচনা বা সমালোচনা যতই থাকুক, আমরা বোধহয় তার জবাবটা কবিতার মাধ্যমে দিয়ে দিয়েছি। তো কথা না বাড়িয়ে কবিতায় যাই। আমার প্রথম কবিতা পড়ছি। কবিতার নাম অস্তিত্বের সর্পযজ্ঞ। আমরা সবাই দগ্ধ হতে নিবিড় প্রস্তুত, সুপ্রাচীন সর্পযজ্ঞ শুরু হোক তবে। মন, মেধা, ভালোবাসা আর যত বধির বিশ্বাস, সব কিছু পুড়ে যাক শাশ্বত আগুনে। উর্বশী, মেনকা, রম্ভা, ইস্তার হেলেন, ইসাডোরা ডানকান, ব্রিজিত মনরো, আধার উত্তাপ জালো। দেহ শুধু দেহ চায়, আর যাবতীয় সত্যবাক্য অর্থহীন উদ্বাস্তু প্রলাপ। এসো এইবার ঢেলে দাও তোমার শরীর, চারবাক জাবালি হোক মহাপুরোহিত। পৃথিবী তো নদীময়, প্রবাহিত হয়ে চলা মানুষের বিধিত নিয়তি। প্রেম কিংবা যজ্ঞ হোক, সবাই আহুতি চায়, স্রষ্টাও নিরন্তর স্তুতি ভিক্ষা করে। অর্থ, প্রেম, স্তাবকতা, বিশ্বাস, মনন, অস্তিত্বের যত কিছু স্বাধীন সংকট এবং ক্রমশ যাবতীয় সফল সংগ্রাম, দৃষ্টি, বাক্য, মেধা, মন, অষ্ট অঙ্গ সমর্পণ শেষে দেহ ছাড়া মানুষের আর কিছু থাকে না সম্বল। সকলেই নিবিড় অন্তরে একচ্ছত্র সাম্রাজ্য পিয়াসী। জুলকারনাইন, রুমি, চেঙ্গিস, তৈমুর আমাদের নিভৃত রক্তকণিকায় প্রপিতামহের বীজ, উন্মুক্ত কৃপাণ হাতে সদা হুঁশিয়ার। এসো দেহ, এসো রাত্রি, সবাক পৃথিবী নিদ্রায় নিমগ্ন হলে যজ্ঞাগ্নি জ্বালো। আরেকবার আর্যভূমি তৃষ্ণার্ত হোক, দগ্ধ হোক মোহময় যত দাহ্য আছে। অতঃপর আস্তিক কোথায়, বল তিষ্ঠ তিষ্ঠ, আর সব কিছু ডুবে যাক প্রলয় তিমিরে। ধন্যবাদ।
ধন্যবাদ কবি শান্তা মারিয়া চমৎকার শুরু করার জন্য। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কলকাতা থেকে শাশ্বত গঙ্গোপাধ্যায়। এরপর প্রস্তুত থাকবেন কবির হোসেন। কবিতা নিয়ে আসছেন কবি শাশ্বত গঙ্গোপাধ্যায়। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে কবিতা পড়ছি। একটা কথা একটু বলে নি যে আসলে তো এপার বাংলা এবং ওপার বাংলা মিলে একটাই দেশ, এবং বিশেষ করে 90 দশক নিয়ে যখন কোনো কবিতা পাঠের অনুষ্ঠান হয়, আড্ডা হয়, মানে ব্যাপারটা এমন হয় না, মানে শিমুল তুলোর মতন নস্টালজিয়া ওড়ে চারপাশে আর কি। হ্যাঁ, একটা অদ্ভুত মন কেমন করা একটা কি বলবো ফ্ল্যাশব্যাক আর কি, পেছন ফিরে তাকানো। তো সেই ব্যাপারটা খুব চলে আসে। তো কবিতা পড়ছি। এক একটা দিন, এক একটা দিন এমন আসে যেন দুরন্ত ঘোড়ার পিঠে ঝুঁকে পড়া জকি, চোখের পাতা ফেলার আগেই 24 ঘন্টা শেষ। এক একটা দিন এমনও আসে যেন ক্লান্ত শরীরে হেঁটে যাওয়া কোনো শামুক 1 মিনিটও কিছুতেই কাটতে চায় না। এক একটা দিন এমন আসে যেন খিদে পাওয়া রাক্ষসের হাঁ, টকটকে লাল আলজিভ দেখা যায়, দুঃস্বপ্নগুলো নড়াচড়া করে। এক একটা দিন এমনও আসে যেন গ্রীষ্ম দুপুরের স্নিগ্ধ তরমুজ, কামড় দিতে দিতে মনে হয় মাত্র 1 হাত দূরে ঈশ্বর দাঁড়িয়ে। এক একটা দিন এমন আসে যখন শব্দেরা মৌরলা মাছের মতো ঝাঁক বেঁধে চলে এসে কবিতাতে চিকমিক করে। এক একটা দিন এমনও আসে যখন আঙুলে কোনো শব্দ নেই, শুকনো পাতা পোড়াবার মতো ধোঁয়া মাথা থেকে পাক খেয়ে শূন্যে উঠে যায়। ধন্যবাদ কবি শাশ্বত গঙ্গোপাধ্যায়। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবির হোসেন। এরপর কবিতা নিয়ে আসবেন কবি সুবীর সরকার। এ পর্যায়ে প্রথমবারের মতো কবিতা নিয়ে আসছেন কবি কবির হোসেন। কবির হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? কবি কবির হোসেন শুনতে পাচ্ছেন? সম্ভবত কোনো কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি সুবীর সরকার। কবিতা নিয়ে আসছেন কবি সুবীর সরকার। তৌসিফ আমার খুব নিবিড় বন্ধু, খুব অল্প দিনেই সে আমার নিবিড় বন্ধু হয়ে গেছে। জ্যোতি আমার ভীষণ ভালো বন্ধু, প্রাণের বন্ধু। আর আজকে ভালো লাগছে আমি শাশ্বতকে পেলাম, আমরা একই দশকে কবিতা লিখতে এসেছি। দেখা সাক্ষাৎ কম হয় যেহেতু তৌসিফ বলেছে আমি ত্রিপুরায় থাকি না, আমি পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত কোচবিহারে থাকি। ভালো লাগছে, শাশ্বত কবিতাও ভালো লাগলো, বরাবরই ভালো লাগে। শান্তা মারিয়ার লেখা এবং পরিবেশনার ঢঙও খুব ভালো লাগলো। এবং 90 দশকের এই আড্ডায় আমাকে তৌসিফ ডেকেছে ভালোবেসে, এটা তো নিঃসন্দেহে একটা বড়, বিশাল বড় সম্মান বলে আমার মনে হয়। আমি একটি কবিতা শোনাচ্ছি, বাবুদার স্বপ্ন বৃত্তান্ত। শীত এলেই বাবুদা ভীষণ কুকড়ে যান, আর আমি মন খারাপ নিয়ে মেঘলা দিনের ভেতর দিয়ে বাবুদার কাছে যাই। বাবুদা আমাকে তার শ্রেষ্ঠ সময় আর সেরা স্বপ্নের কথা বলেন। কোনো মৃতদেহের সামনেই কখনো কাঁদতে দেখিনি বাবুদাকে, বরং বাবুদা আলপথে হাঁটতে থাকেন, সাপের ডিম খুঁজে বেড়ান, আর গাছের পাতার আড়াল থেকে হেসে ওঠে আমাদের ফ্রক পরা শহর। বাবুদা আজ হেলতে দুলতে চলেছে উৎসব ফেরত রঙিন বেলুন, অথচ দেখুন সিন্ধু সভ্যতার সময় থেকে কতবার শীত এলো, আর কারা যেন বাঁশি বাজাতে বাজাতে নিভিয়ে ফেললো হ্যারিকেন। আমরা নিশ্চিত বাবুদা আবার আমাদের তর্জনীর উপর জাঁকিয়ে বসবে শ্রেষ্ঠ সময়, ডুবোজাহাজের ডেকের উপর খুব গান হবে, আর আমি একটানা লিখে যাব খোলা জলের কথা। এই কবিতাটি 90 দশকেই লেখা। আমি আজকে পরিকল্পনা করেছি আজকে যে কবিতা পড়বো সব কবিতাই 9 দশকে লেখা। পুরোনো ধন্যবাদ কবি। চমৎকার চমৎকার সুবীর সরকার, চমৎকার পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কিছু কবি। কবি মাহফুজা অরণ্যা বলছেন শুভেচ্ছা সকল কবিকে। কবি সজীব মাহমুদ বলছেন শুভেচ্ছা এবং অভিবাদন, কবিতার জয় হোক। কবি বিনীতা সরকার বলছেন শুভেচ্ছা সকল কবিকে।
বিনীতা সরকার আবারও বলছেন, বাহ অপূর্ব। সম্ভবত এটি সুবীর সরকারের কবিতা পাঠ পরবর্তী মন্তব্য। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি কবি জ্যোতি পোদ্দারের কাছে তার প্রথম নিবেদনের জন্য। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে কবির হোসেন ডিসকানেক্ট হয়ে গেছেন, উনি খুব শীঘ্রই চলে আসবেন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি জ্যোতি পোদ্দার। মাইকটা আনমিউট করতে হবে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য সম্ভবত হয়তো কোথায় চলে আসছেন আবার। হ্যাঁ, মাইকটা আনমিউট করতে হবে, মাইকটা আনমিউট। হ্যাঁ ঠিক আছে। সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আমরা যারা এখন কবিতা পাঠ করতে এসেছি তৌফিকের প্রযত্নে, মূলত আমরা একই সময় বেড়ে ওঠা মানুষ, একই সময় লিখতে আসছি, এক ধরনের ভালোবাসা আমাদের কবিতার জন্য আছে। কথা না বাড়িয়ে আমি একটি কবিতা পড়ছি, যদিও আমার ইলেকট্রিসিটি চলে গেছে। ইলেকট্রিসিটি বিভ্রাটের জন্য সম্ভবত জ্যোতি আবারও কানেকশনের একটু ডিসকানেক্ট হয়ে গেছে। তো জ্যোতি আসা মাত্রই আমরা জ্যোতির কাছে চলে যাব। সে পর্যায়ে আবারও আজকে দ্বিতীয় কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। আবার আমি? আচ্ছা, আবারও আমার দ্বিতীয় কবিতার নাম মৈথিলীর প্রেমিক। সে ছিল আরেকজন, শত তিরস্কারে ছাড়ে নাই হাত। রূপমুগ্ধ, আশা নয় স্পর্শ নয়, রূপের বেদিতে শুধু নিবেদন করে গেছে পাপ পুণ্য অর্থ যশ লজ্জা অহংকার। প্রবল প্রেমিক সেই, জীবন মৃত্যুর তীব্র সঙ্গমে সর্বশীর্ষে স্থাপন করেছে শুধু রূপ। দশমুখে গেয়ে গেছে তার স্তবগান। মন্দোদরী অপ্সরা কিন্নরী রাজদণ্ড ধর্ম খ্যাতি ইহ পরকাল রূপযজ্ঞে দান করে অকাতরে করেছে নিক্ষেপ স্বর্ণলঙ্কা নিজস্ব জীবন। প্রত্যাখ্যাত বিরোহী রাবণ সেই ছিল জানকীর প্রেমিক পুরুষ। সে তো নয় দেবস্বামী, সে তো নয় রাম। কুল মান অশ্বমেধ রাজধর্ম অপহৃতা গৌরব উদ্ধার মহত্বের তীব্র নেশা কোথায় প্রেয়সী? পিতৃ আজ্ঞা ভাতৃপ্রেম লোকহিত, তারপর যদি কিছু থাকে অবশেষ সেইখানে ছায়া মাত্র যে কোনো রমণী। মৈথিলীর ভালোবাসা দীর্ঘশ্বাস সঙ্গোপনে রাবণের স্মৃতি ছুঁয়ে স্পর্শ করে লঙ্কার আকাশ। ধন্যবাদ। ধন্যবাদ কবি শান্তা মারিয়া। দুইজন ইতিমধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছেন। ইতিমধ্যে গাজী আজিজুর রহমান লিখছেন, হ্যালো শান্তা, তোমাকে খুব সুন্দর লাগছে, কবিতায় আরো সুন্দর, জয় হোক কবিতার ও কবিতা। হ্যাঁ জ্যোতি, আসছি। পশ্চিমবঙ্গ থেকে দাদা সুমিত বসু লিখছেন, চমৎকার হচ্ছে, তোমাদের ভিতর আমাদের পেরিয়ে যাওয়া গর্বিত। হ্যাঁ জ্যোতি, তুমি তোমার কবিতাটি পাঠ করো। ইতিমধ্যেই দ্বিতীয় কবিতায় পদার্পণ করেছেন শান্তা মারিয়া, তুমি প্রথমটি শুরু করো জ্যোতি পোদ্দার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলত আমরা তো মফস্বলে থাকি, মফস্বলে যে দোষগুলো আছে গুণগুলো আছে, ইলেকট্রিসিটি চলে যাওয়া হুটহাট করে, তেমনটির মধ্যে আছে আর কি। পুরুষ কবিতার নাম। তুমি মিয়া ঠেডা পুরুষ, ঠারে ঠারে নানা কথা কও, আধেক বুঝি আর আধেক বিড়ির ধোয়া, মাঝরাইতে কথাতে ফোটাও হলুদ ফুল, রাত পোহাইলে চোখে মুখে ছড়াইয়া দাও মরিচ ফুল,
কসকস করে, বুক জ্বালা করে, হিসকি দিয়া কান্না আসে, কাউরে বেবা কথা কইতে পারি না। তুমি মিয়া ঠেডা পুরুষ মানুষ, কথার ভাজে কথা রাখিয়া বিনা জলে ভিজাও চিরা। তুমি মিয়া ঠারে ঠারে কথা কওনের গুসাই, তুমি মিয়া দখলদারে নায়েব মশাই। তুমি মিয়া ঠেডা পুরুষ, ঠারে ঠারে নানা কথা কও, আধেক বুঝি আর আধেক বিড়ির ধোয়া। ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার বিড়ির ধোয়া কবিতাটি আমরা শুনলাম। আর দ্বিতীয় কবিতাটি নিয়ে আসছেন সুবীর সরকার। প্রস্তুত থাকবেন শাশ্বত গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় কবিতাটি শুনবো আমরা এখন সুবীর সরকারের কাছ থেকে। 1996 সনে আমার প্রথম কবিতার বই বেরোয়, যাপন চিত্র, শাশ্বত জানে। সেখান থেকে আমি কবিতা শোনাচ্ছি। সংক্ষিপ্ত সংবাদ 1। প্রতিটি রেলগাড়ি এক ধরনের রহস্যময়তা তৈরি করে, যেমন ধান ক্ষেতের উপর গাছের ছায়া। এখন থেকে প্রতি বৎসর পোষা বেড়ালের জন্মদিন পালিত হবে। সংক্ষিপ্ত সংবাদ 2। জলের গ্লাস উল্টে গেছে, এটা মোটেই দুঃখিত হবার মতো কোনো ঘটনা নয়। আসলে সমাপ্তি বলে কিছু নেই, প্রতিটি সঙ্গম থেকে মুগ্ধতা তৈরি হয়। প্রথম চিঠিতে তোমাকে লিখেছিলাম, সাবানের ফেনা আমার খুব প্রিয় বিষয়। অসাধারণ কবিতা, 1996 সালের চিন্তা থেকে উত্থিত। কবিতাটি খুবই সুন্দর। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি কবি শাশ্বত গঙ্গোপাধ্যায়ের কাছে তার দ্বিতীয় কবিতা শোনার জন্য। কবি শাশ্বত গঙ্গোপাধ্যায়। লেপার্ড। আসলে লেপার্ড আমি, শিকার ধরাই প্রিয় নেশা। কে কোথায় অরক্ষিত খুঁজে দেখি কার মেলামেশা। এমন বন্ধুর সঙ্গে যে যুবক সামনে দাঁড়ালে দেবতার চেয়ে বেশি সেক্সি লাগে। দাড়ি রাখা গালে নরম তৃণের গুচ্ছে খেলে যায় শান্ত মৃদু হাওয়া। আমি তাকে কু দিয়েছি, সে মেয়েটি শুনেছে আওয়াজ। তারপর সঙ্গীকে ছেড়ে আমার গায়ের গন্ধ শুকে চিনে চিনে সে এসেছে, নিচু মুখ তার সে চিবুকে। ডান হাতের মুঠো খুলি, মুঠো নয় যেন ব্ল্যাক হোল। আচমকা টেনে নেবে শূন্য গর্ভে, চোখ তুলে দেখো। হ্যাঁ, সেই পুরুষ আমি, যাকে তুমি ফ্যান্টাসির রাতে নিজের মতন করে ভেঙেছিলে আদরে আঘাতে। চিনতে পেরেছো? আমি তোমাকে তো কবে থেকে চিনি। আমি চিতাবাঘ হলে তুমিও আসলে লেপার্ডিনি। দারুণ দারুণ কবিতা শাশ্বত গঙ্গোপাধ্যায়। দুটি করে কবিতা পাঠ করেছেন শান্তা মারিয়া, সুবীর সরকার, শাশ্বত গঙ্গোপাধ্যায়। কিন্তু জ্যোতি পোদ্দার পাঠ করেছেন একটি। জ্যোতি পোদ্দার এবার দ্বিতীয় কবিতাটি নিয়ে আসছেন। জ্যোতি পোদ্দার। আমাকে দিচ্ছ? আচ্ছা। হ্যাঁ। সেদিন নতুন কেনা জামা ছিঁড়লাম, আহা কি যে ভালো লাগলো নতুন জামা এভাবে ছেঁড়া। এখনো গন্ধ লেগে আছে আঙুলে, দাঁত আর প্যাকেটে। এখনো দর্জির কালো সুতা ঝুলে আছে জামার গায়ে। যে কোনো কাপড় দর্জির কাছে সুন্দর হয়ে ওঠে। দর্জি সুন্দরের পুরোহিত আর আমি ধ্বংসের কাপালিক। ধন্যবাদ। ধন্যবাদ জ্যোতি পোদ্দার। আমাদের সঙ্গে আসলে আরো দুজন কবি থাকার কথা, 90 দশকের কবি কবির হোসেন এবং কবি খৈয়াম কাদের। যেহেতু ওনারা নেই, তো এই জন্য আপনারা যদি পারমিশন দেন তাহলে মাঝে মধ্যে আমিও দু একটি কবিতা পাঠ করতে চাই, কারণ আমিও আপনাদের সহযাত্রী। ইতিমধ্যে দাদা সমিত বসু লিখছেন, আসলে সমাপ্তি বলে কিছু নেই, আদর সুবীর। সুবীর আজকে অনেক আদর পাচ্ছে। হ্যাঁ, 100 সুবীর, তোমার মাইকটা আনমিউট করতে হবে সুবীর। হ্যাঁ বলো। বললাম সৌমিত বসু কাকদ্বীপে থাকেন, 8-এর দশকে কবি, গুরুত্বপূর্ণ কবি, অত্যন্ত শক্তিশালী কবি সৌমিত, এবং মানুষ হিসেবে সৌমিত অসাধারণ। সৌমিত দা, আমি তোমার ঝাঁকড়া চুলে আঙুল ডুবিয়ে দিলাম। অসাধারণ কথা দাদার কাছে পৌঁছে দিলাম। দাদা নিশ্চয়ই দেখছেন এবং শুনছেন।
আপনারা প্রত্যেকেই দুটি করে কবিতা পাঠ করেছেন। যেহেতু আরো দুজন কবি থাকার কথা, ওনারা সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে এখনো সংযুক্ত হতে পারেন নাই। এ পর্যায়ে আমি নিজেই একটি কবিতা পাঠ করতে চাচ্ছি আর কি। আমার কবিতার শিরোনাম শাড়ির জমিন। তাজমহল রোডে চোখ আটকে গেল দুপুরের ঘুমটায়, শাড়ির ভাজে ভাজে ফুটে আছে বিনয়ী প্রেম, দূর থেকে দেখলাম হাত ধরিনি তার, আমি একটা গোলাপ দিব বলে মন স্থির করলাম, শাড়ি সবুজ বৃক্ষ হয়ে গেল, বৃক্ষের পাতাগুলো চর্যাপদের যুবতী মলা মাছ যেন, শাড়ির আঁচলে সমুদ্রের উত্তাল ঢেউ আশ্রে পড়ল, আমি শিহরিত হলাম 5 ফুট 2 ইঞ্চি আগুনে, সমুদ্র পিপাসায় শাড়ির দিকে তাকাতেই ডুবে গেলাম চোখের কাজলে, এই বৃক্ষকে সুবহানবাগে প্রথম দেখি ভেজা রোদে, তারপর ভোরের আকাশে দেখেছি তার সতেজ রূপ, ধীরে ধীরে ফিরোজা রঙে দেখেছি তার ময়ূরী দেহ, আস্থার নাগর দোলায় চেপে ঠোঁটের স্পর্শে সহসা আবিষ্কার করলাম রহস্যের সৌরভ, সেদিন থেকেই মাটি মাখা গন্ধে জেনেছি আমার আয়না তুমি, আমার নিঃশ্বাসের পায়রা উঠতে থাকে বৃষ্টি ভেজা মাঠে, যেখানে দাঁড়িয়ে আছো শাড়ির জমিন। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের তৃতীয় কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। ধন্যবাদ। আমি সুবিদ্যার যে কথা শুনলাম, শুনে আমার এত ভালো লাগলো, কবিতাটি তো অবশ্যই ভালো লেগেছে। হ্যাঁ, আমিও 90 দশকের লেখা একটা কবিতা পড়বো, কারণ সেই সময় আসলে আমরা তখন যেরকম কবিতা লিখছিলাম, একটা পড়লে সেই আবহটা একটু বোঝা যায় যে ওই সময় আমরা আসলে এপার বাংলা ওপার বাংলা একই ধরনের নয়, কিন্তু কাছাকাছি, এবং মানসিকতা বা ওই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট, হ্যাঁ, পৃথিবী বদলে যাওয়ার ব্যাপার, সোভিয়েত ইউনিয়ন হয়ে গেল, তা আমাদের সেই সময়কার মানসিকতাটা অনেকটা একরকম ছিল। তা সেই সময়কার কবিতা পড়ছি বিরল প্রেমিকদের জন্য। এই কবিতাটা অনেকে হয়তো শুনেছেন, কারণ এটা আমার প্রিয় কবিতা, আমি মাঝে মাঝে পড়ি। ভালোবাসাগুলোকে ঠিকমতো ভালোবাসা হলো কিনা। ভালোবাসা নিয়ে দ্রৌপদীর কোনো উৎকণ্ঠা ছিল না। তিনি বুঝতেন কাম, জয়, মোক্ষ কিংবা স্বর্গ, ঈশ্বর এবং ভালোবাসা তখন একটি অস্পষ্ট অবয়ব, ঝাপসা ধারণা। কাম ও প্রেম জড়াজড়ি করে এক দেহে লীন, ঈশ্বর তখনও দেবতা, প্রায়শই সোম আর সাকিতে আকণ্ঠ নিমজ্জিত। এবং এখনো বৃদ্ধ পুরুষেরা হেঁটে হেঁটে মৃত্যুর দরজায় পৌঁছে বারে বারে পিছন ফিরে তাকায়, কোথাও ঘাটতি রয়ে গেল কিনা। ভালোবাসা নয়, যে নারীকে দেখে হাত বাড়িয়েছিল অনেক যুযুধান, আমি তাকে আটকেছিলাম নিজস্ব খাঁচায়, তৃপ্তিতে ভরে ওঠে বুক, কিংবা হতাশ নিঃশ্বাস ফেলে মনে হয় সুকন্যা এখন আলোকিত করে পরের বাগান। পাওয়া হলো না, কিছুই পাওয়া হলো না। কাঁটা গাছ হয়ে অতৃপ্তি খামচে ধরে পায়ের পাতা, সিঁড়ি দ্বারা পাকে পাকে জড়ায় শীতল অজগর। কবরের কালো মাটি দেখে মনে পড়ে কৃষ্ণার কালো চুল। ভালোবাসা নয়, তোমরা কেউ প্রেমিক ছিলে না। সোনালি বল নিয়ে খেলতে খেলতে একদিন মহিলার আয়ু শেষ হয়, ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে যায় পানের রস, বাৎসল্য, একাত্ম প্রেম। রমণী ও জননীর জীবন যাপনের পালা সাঙ্গ করে অতঃপর পুঁটি মাছ খুঁটে খায় তসবির দানা। হায় ভালোবাসা, তোমার পায়ের নিচে একখণ্ড জমি নেই কোথাও, তবু কোনো কোনো জল ভাসা বিরল মানুষ তোমার খোঁজে ট্রাম লাইনে বিছিয়ে দেয় নিজস্ব শরীর। একবার ভালোবেসে অতঃপর তার পশ্চাৎ ধাবন কঠিন, হয়তো দারুণ বোকামি। ধন্যবাদ। ধন্যবাদ কবি শান্তা মারিয়া। চমৎকার এই কবিতাটি আমি আগেও শুনেছি, আজকে আবারও শুনলাম। এ পর্যায়ে তৃতীয় কবিতা নিয়ে আসছেন কবি সুবীর সরকার, প্রস্তুত থাকবেন শাশ্বত গঙ্গোপাধ্যায়। তৃতীয় কবিতা নিয়ে আসছেন সুবীর সরকার।
বন্ধুরা একটু আড্ডা, শাশ্বত খুব ভালো আড্ডাবাজ, ওকে বলি একটু আড্ডার মেজাজ না, তৈরি করো। আমার সুবীর একটা জিনিস বলার আছে, মানে কথা বলছো, ওটা কি তোমার সেই বিখ্যাত আড্ডা ঘর যার ছবি মাঝে মাঝে দেখি? আড্ডা তো আমার ঘর, খুব আড্ডা লোভ ঘর। লাগে যে আমি যেন ওখানে যাইনি, চলে এসো কারণ আমার শাশ্বত। মনে আছে ঘরটার রং গোলাপি, তোমার ব্যাকগ্রাউন্ডটা গোলাপি, ফলে আমি কোরিলেট করে নিলাম। এই শাশ্বত আমার এখানে চলে এসো, আড্ডা ঘরে না, আমার বাড়িতেই সরাসরি উঠবে, আমার বাড়িতেই সরাসরি উঠবে। আসলে তৌসিফ, ব্যাপারটা কি বলতো, 90 দশকটা না একটা অদ্ভুত অলৌকিক দশক। 90 দশক হচ্ছে বন্ধুত্বের দশক। একদম একদম এত একদম এত এত তীব্র বন্ধুত্ব 90 দশকেই মনে হয় শেষ হয়েছিল। তারপরের দশকগুলো তো বন্ধুত্ব বন্ধুত্ব হয়েছে, কিন্তু সেই বন্ধুত্বের সেই নৈকট্য অনেক কমে গেছে। 90 দশকে একটা খুব মজা আছে যে আমাদের কথা না হলে ভেতরে ভেতরে একটা টেলিফোন লাইন পাতা, ঠিক, নিস্তব্ধ কথা হয়। একদম একদম একদম। আর আমরা এখন বয়সে পৌঁছেছি না, মানে এখন একটা অসম্ভব কোণে দেখা আলোর মতন মায়া ছড়িয়ে আছে। ঠিক, একদম একদম। তুমি বিশ্বাস করতে পারবা না, আমি পশ্চিমবঙ্গের একটা প্রান্তিক জেলা কোচবিহারে থাকি, কিন্তু বইমেলাতে আমরা, তখন তো চিঠির যুগ, প্রত্যেকটি জেলায় আমরা বন্ধুদের মধ্যে চিঠিপত্রের বিনিময়ে ডেট ঠিক করতাম যে ওই দিনগুলো আমরা কলকাতা বইমেলায় থাকবো। এই জেলা মফস্বলের সব বন্ধুরা এক হতাম, আমরা হই হই করতাম কলকাতা বইমেলায়। আমাদের বাংলাদেশে 90 দশকে মুজিব মেহদী আমার খুব ভালো বন্ধু। মুজিব তখন ময়মনসিংহে ইফা তারা একটা কাগজ করতেন, দ্বিতীয় চিন্তা, মুজিবই সেটা দেখতো। এদিকে আমাদের পাবলো সাইকি ছিল, মুজিবিরাম ছিল, পরবর্তীতে মাসুদার এসছে। আর জ্যোতির কথা কি বলবো, জ্যোতি তো আমার সবচেয়ে বদমাইশ বন্ধু। এত মায়া এই জ্যোতি এত আড্ডাবাজ। 2019 সনে আমি বাংলাদেশের ময়মনসিংহে গেছি, নেত্রকোনাতে কবি দেবব্রত দাস আর কহেলি দে এই কবি দম্পতির বাড়িতে আমরা উঠেছি। জ্যোতি চলে এলো, একটা সারা রাত আমরা ময়মনসিংহ গীতিকা, পহেলি ময়মনসিংহ গীতিকার কাজল রেখা শোনাচ্ছে, আর আমরা সারা রাত আড্ডা দিচ্ছি। পরদিন আমরা একসাথে দল বেঁধে, যুক্ত হয়েছিল সৌনক দত্ত, আমরা ইরাবতী সৌনক, আমরা দল বেঁধে চলে গেলাম দুর্গাপুর, সুসং, সোমেশ্বরী নদী, সে এক অলৌকিক। 90 এই যে তৌসিফের সঙ্গে আমার তো বেশি দিনের পরিচয় না, কিন্তু মনে হয় তৌসিফের সঙ্গে 30 বছর আগের থেকে আমার বন্ধুত্ব। 90 দশকে না এই অদ্ভুত বন্ধুত্বটা ছিল, এটাই 90-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। 90 দশকে এই যে তুমি পোস্টকার্ডের কথাটা বললে না, আমাদের দশক এমন একটা অলৌকিক দশক যার একটা অর্ধে রয়েছে পোস্টকার্ড, আরেকটা অর্ধে রয়েছে স্মার্টফোন। মানে আমরা কিন্তু এই বই পরিস্থিতিটা সাংঘাতিক ভাবে দেখেছি। হ্যাঁ, মানে একটা সময় আমরা খুঁজে খুঁজে প্রিয় কবিদের বই সংগ্রহ করতাম, বই জেরক্স করে নিয়ে পড়তাম। আমার মনে হয় এইটা বোধহয় ভারত বাংলাদেশ বা পশ্চিম দুদিকেই ব্যাপারটা এক। কারণ আমরা যখন লিখতে এসেছিলাম তখন অনেক কবি, উৎপল কুমার বসু, মনীন্দ্র গুপ্ত থেকে রণজিৎ দাস, তাদের বইগুলো সাংঘাতিক দুষ্প্রাপ্য ছিল। তো আমরা খুঁজে খুঁজে নিয়ে, মানে কিভাবে খুঁজে পেতাম সেটা খুব অলৌকিক লাগে। এরকম হয়েছে অগ্রজ কবির বাড়িতে হয়তো নিজের হাত ঘড়িটা বন্ধক দিয়ে আমরা বই জেরক্স করতে গেছি, মানে তিনিও বইটা ছাড়বেন না, আমি হয়তো বললাম যে মানে আমি হাত ঘড়ি, মানে মজা করে হাত ঘড়িটা রেখে যাচ্ছি জেরক্স করে। তো সেই সময়টাও পেয়েছি। আবার এখন দেখো আমাদেরই সময় জীবিতকালে ইবুকের প্রচলন, এত লিঙ্ক, ফলে 90 দশকের ক্ষেত্রে না মানে দুদিকে দুটো ডানা যেন ছড়ানো। একটা দিকে হচ্ছে গত শতাব্দী, যেখানে পোস্ট কার্ড এই ধরনের সমস্ত ব্যাপারগুলো আছে, যেটা সুবীর বললো যে খুঁজে খুঁজে বন্ধুদের সাথে সেই স্ট্যাম্প জমানোর মতন আড্ডা জমাতাম আমরা। আর এদিকে আবার তার সাথে এদিকে এখন একটা অদ্ভুত ইলেকট্রনিক মিডিয়ার জগৎ। ফলে 90 দশকের এইটা একটা খুব বৈশিষ্ট্য যে আমরা দুদিকটাই কিন্তু পেয়েছি। ফলে হয়তো অনেক ক্ষেত্রে 90 দশকের লেখার মধ্যে একটা অসম্ভব বৈচিত্র্য, একটা অসম্ভব কালারফুলনেস কাজ করেছে, আমার যেটা মনে হয় আর কি। ধন্যবাদ শাশ্বত গঙ্গোপাধ্যায়। আমরা আবারও আসবো। ইতিমধ্যে যুক্ত হয়েছেন 90 দশক একটি এই তোমার আর কি আসবে,
হ্যাঁ ছবি আমরা হ্যাঁ, আসছি, তৌসিফ শুনতে আমরা পাচ্ছেন? ছবি আমরা আসছি, আমরা 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 তোমার কাছে আসছি, আমরা তোমার কাছে আসছি কবির হোসেন। আমরা কবির হোসেনের প্রথম কবিতাটি শুনবো। উনি যেহেতু একটি কবিতাও পাঠ করেননি এখনো, উনার কবিতা আমরা আচ্ছা। শুনবো, আবার চলে যাবো আড্ডায়। কবিতা নিয়ে আসছেন আচ্ছা। কবির হোসেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি শুরু করছি। আমি আসলে ছোট 2টা কবিতা পড়বো, কারণ আমি অনেক মিস করছি মনে হয়। আসলে বিদ্যুৎ আজকে খুব সমস্যা করতেছে, লকডাউনের ভিতরেও আরো একটু সমস্যা। আমার কবিতা ছোট, ফলে কোনো সমস্যা মানে আমরা আশা করি শুনতে খারাপ লাগবে না। প্রথম কবিতার নাম কালি ও কলম। আমার কলম থেকে কালি আসে না, তবু লেখা আসে। আমি শিশুদের মতো আশ্চর্য হয়ে দেখি স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের অমিত সুন্দর মুখ। বৈশাখ এলেই আমার কলম থেকে ঝুরঝুর ঝরে পড়ে আম। না থাকুক সবুজ কালি, তবু সবুজ শ্যামে পৃষ্ঠা ভরে যায়। বসন্তে ভরে যায় ফুলে নানা রকম রং, লালটাই বেশি। আমি কলম দেখি কালো কালির একই ক্ষমতা। আমার কলমে কালি নেই, তবু রং আসে। আমি শিশুদের মতো আশ্চর্য হয়ে দেখি স্বরবর্ণের কি সুন্দর ঘ্রাণ। হ্যালো, ব্যঞ্জন বর্ণের ডালপালায় সবুজ মাতোয়ারা। এমনকি নারীর কানের সোনার দুলেও দেখা যায় বিস্ময়ের মাত্রা। শীতকালে আমার কবিতার খাতা ভরে যায় শুকনো পাতায়। আমি আশ্চর্য হই কলমের নিপ থেকে কিভাবে পাতা আসে। শরতের মেঘ আসে আমার কলম থেকে। আমি জানি না হেমন্তের ধান আমার কলম থেকে কিভাবে খাতা এসে জড়ো হয়। আমি আশ্চর্য হই যে নীল প্রেমিকার চোখে ছিল, সেই নীল কিভাবে এলো। আমি আমার কলমের ভেতরটা দেখবার চেষ্টা করি। দেখি কালি নয়, প্রেমিকা নয়, তবু আসে প্রেমিকের হাসি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যৌথ মিলনে চলে আসে প্রেমিকা সকল। বৃষ্টির মতো স্বরবর্ণ নাচে, ব্যঞ্জন বর্ণ নাচে। আমি কলমের ভেতর কোনো বৃষ্টি দেখি না। আমার খাতায় গর্জে ওঠে মেঘ, কাঁপতে থাকে আমার কলম। আমি আরেকটি ছোট কবিতা পড়বো তৌফিক ভাই, আরেকটি ছোট কবিতা পড়বো। আচ্ছা, এই কবিতাটা হচ্ছে প্রাণীকুলে আমার কবিতা। বিস্তৃত খোলা মাঠে আমার কবিতার শব্দ নিয়ে মেতে ওঠে দোয়েল, ঘুঘু, মাছরাঙা, চড়ুই। মাঝে মাঝে সে সভায় আমন্ত্রিত হয় কবুতরও, প্রধান বা বিশেষ অতিথি হিসাবে। আমার পারিবারিক সংশ্লিষ্টতায় স্মৃতিচারণ করেন রাত জেগে আমার লেখালেখি। চলে আসে বক, যাত্রা বিরতি করে দূরগামী সারস। খাবার সংগ্রহ ছেড়ে চলে আসে হাঁস মুরগি। এমনকি ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে আত্মগোপনে যাওয়া ডাহুকও আমার কবিতা শুনতে। কান নাড়তে নাড়তে হাম্বা ডাকে গরু মোষ, যখন তাদের হৃদয় ছুঁয়ে যায় আমার কবিতায়। ওদের সন্তানকে দুগ্ধ দিতে দিতে ছাগলও উপভোগ করেন আমার কবিতা। মানুষই বোঝে না, দুর্বোধ্য আখ্যা দিয়ে নিয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ কবির হোসেন, চমৎকার দুটি কবিতা পাঠ করার জন্য। আমরা আবারও চলে যাচ্ছি আজকের কবিতা পাঠে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি সুবীর সরকার। সুবীর সরকার কবিতা নিয়ে আসছেন। 90-এর এই আড্ডা খুব ভালো লাগছে সত্যি। 90 একটি রূপকথার দশক, অলৌকিক দশক, বন্ধুত্বের দশক, এবং এতটাই বন্ধুত্বের দশক যে শান্তা মারিয়ার সাথে তো আমার পরিচয় নেই, ওনার কবিতার সাথে পরিচয় আছে। কিন্তু আমি যখন কবিতা পড়ার সময় বললাম যে 90-এর দশকে লেখা কবিতা পড়বো, এটা কিভাবে যেন ওনাকে সংক্রামিত করলো। এই সংক্রমণ ক্ষমতাটা না 90-এর ছিল। যাই হোক, নিজের দর্শকের কথা বলতে গেলে আবেগ প্রবণতা আসে বলেই আমরা হয়তো এত কথা বলছি। সবাইকে অনুরোধ, মাঝে মাঝে একটু গল্পও করবেন, 90-এর কবিতার সাথে 90-এর আড্ডাটাও হোক। আমি 1998 সালে প্রকাশিত আমার একটি কবিতা শোনাচ্ছি। ডায়েরি, 90 দশক। বারবার প্রসঙ্গ বদলে ফেলছি। আমাদের গল্পের ভিতর অনায়াসে ঢুকে পড়ছে মেঘলা দুপুর, এবং আমরা সমস্যারে হেসে উঠছি। মিহিরের ডায়েরি থেকে চারুপ্রকাশ পাঠ করছে। ব্যক্তি স্বার্থ অতিক্রম করে আমাদের জনস্বার্থের কথা ভাবতে হবে। অনুরাধা মণ্ডলের কবিতা থেকে দূরে সরে আসি, আর তখনই মনে পড়ে প্রবীর রোজ সকালে একই কথা বলে, বেড়াল ছানাদের জন্য আমাদের অন্তত 10 মিনিট সময় দেওয়া উচিত। সংঘমিত্রা আমাকে অস্থিরতা থেকে সরে আসতে বলে, আর আমি অনর্গল লিখে যেতে থাকি। মানুষ তখন দেবাঞ্জনাকে গত রাতে ঘটে যাওয়া ঝড় বৃষ্টির কথা বলতে থাকে। চমৎকার চমৎকার ডায়েরি কবিতাটি আমরা শুনলাম। এ পর্যায়ে তৃতীয় কবিতা নিয়ে আসছেন শাশ্বত গঙ্গোপাধ্যায়। আচ্ছা,
আমি একটা কবিতা পড়বো, এটা একটু বলে নেওয়া ভালো। কবিতাটার নাম একজন প্রবীণ কবি। কবিতাটা উৎসর্গ হচ্ছে মনীন্দ্রগুপ্ত এবং শঙ্খ ঘোষ। মানে একজন হচ্ছেন গদ্য কবিতার রাজা, আরেকজন ছন্দের সম্রাট। দুজনের কেউই আর আমাদের মধ্যে নেই, এবং সব থেকে বড় কথা একটা খুব অদ্ভুত মিল ছিল দুজনের মধ্যে, মানে সেটা একটা মজার মিল। সেটা হচ্ছে দুজনেই 3 তলায় থাকতেন, মানে সেই অনুষঙ্গটা এখানে এসছে আর কি। হ্যাঁ, তো একজন প্রবীণ কবি। যেন দুটি স্তব্ধ ডানা ছড়িয়ে চেয়ারে বসে তিনি মুখ তুলে দেখে নিচ্ছেন মেঘ ও জ্যোৎস্নার বিকিকিনি। সামনে ছড়িয়ে রাখা ছোট ছোট বাটি থেকে রং কলমে মিশিয়ে সাদা প্যাপিরাসে লিখছেন যখন, যেন বজ্রপাত হচ্ছে। কি জটিল এই অ্যালকেমি। বাদামের মতো শব্দ ভেঙে তিনি নিভৃত প্রেমিক, ফুঁদিয়ে উড়িয়ে দেন খোসাগুলো বুদবুদের মতো। যেখানে ছুরির দাগ, পাঁজরের নিচে সেই ক্ষত শুকলো না কোনোদিন, মাঝে মাঝে মামড়ি খসে পড়ে। আমরা কজন বন্ধু সিঁড়ি ভেঙে 3 তলার ঘরে উঠে দেখছি তিনি নেই। লেখাগুলো ছড়ানো ছিটোনো, কখন বেরিয়েছেন ফেরবারও ঠিক নেই কোনো। খাবার খুঁজতে একা রাত জেগে লেখবার পর, যেন তিনি পৃথিবীর বেঁচে থাকা শেষ ডায়নোসর। অসাধারণ কবিতা। ইতিমধ্যেই কবি শান্তা মারিয়া 3টি কবিতা পাঠ করেছেন, কবি সুবীর সরকার 3টি কবিতা পাঠ করেছেন, এবং শাশ্বত গঙ্গোপাধ্যায় 3টি কবিতা পাঠ করেছেন, এবং কবি কবির হোসেন 2টি কবিতা পাঠ করেছেন। কবি কবির হোসেন, আপনি আরেকটি কবিতা পাঠ করবেন এখন, এরপরে আমরা চলে যাব কবি শান্তা মারিয়ার কাছে। কবি কবির হোসেন। অনেক ধন্যবাদ কবি তৌফিক জোহরকে। আমার এবারকার কবিতার নাম মিথ্যা। আমি যে বেঁচে আছি এ কথা এখন মিথ্যাই। আগে নড়ে চড়ে উঠতো বুক, এখন নড়ে না। এমনকি লোমহর্ষক খুন গণধর্ষণের খবর শুনেও চোখে পানি আসে না। লুট হয়ে যেতে দেখলেও মানবতা, মুখে কোনো ফোটে না আওয়াজ। যতই বলি বেঁচে আছি, খাচ্ছি দাচ্ছি, হাগামুতা করছি, পালন করছি নারী সঙ্গ, এসব বাঁচার বৈশিষ্ট্য নয়। বেঁচে থাকতে হলে দু চোখে দেখতে হয়, দোকানে শুনতে হয়, মুখ ফুটে প্রতিবাদ জানাতে হয়, মানুষের ব্যথায় ব্যথিত হতে হয়, হৃদয় দিয়ে ভালোবাসতেও হয়। আমি এসব কিছুই করি না। এই বিনয় ও নীরবতা বেঁচে থাকা নয়। ধন্যবাদ। ধন্যবাদ কবি কবির হোসেন। ইতিমধ্যে বেশ কিছু মন্তব্য এসে গেছে, যেগুলো আমি এখন পাঠ করছি। কবি বিনীতা সরকার বলছেন, অবশ্য ধন্যবাদ কবি শান্তা মারিয়া, অসাধারণ লাগলো আপনার কবিতা, শ্রদ্ধা। এটি সম্ভবত আপনার আগের কবিতার ব্যাপারে মন্তব্য করেছেন। কবি মাহফুজা অনন্যা বলছেন, সকলের কবিতা দারুণ লাগছে। কবি মাহবুবা ফারুক বলছেন, সাথে আছি। কথা সাহিত্যিক আব্দুল রাজ্জাক বকুল বলছেন, ভালো লাগছে। কবি বিনীতা সরকার আবারও বলছেন, বাহ, মন ছুঁয়ে গেল। কবি বিনীতা সরকার আবারও বলছেন, ডায়েরি কবিতাটি অসাধারণ লাগলো দাদা। এটি সম্ভবত সুবীর সরকারকে নিয়ে উনি বলেছেন। নয়ন দেবনাথ অনুষ্ঠানটি দেখছেন। ফরহাদ খান চৌধুরী তিনি লিখছেন, 90-এর দশকে কবিরা ছিলেন কবিদের সহদরা, তখন সৃষ্টির আনন্দের সীমা ছিল অপার অসীম। কথাটি একদম সত্য। 90 দশকের সবাই প্রত্যেকের সহদরা ছিল। সেই কারণেই এখনো আমাদের মধ্যে যে মিল, আমাদের মধ্যে যে কথাবার্তা, এর মধ্যে কোথাও কোনো কৃত্রিমতা নেই। একদম অকৃত্রিম ভাবে আমরা কথা বলি, এবং আমরা কথা বলি অন্তর দিয়ে। এ পর্যায়ে চতুর্থ কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। আমি চতুর্থ কবিতা পড়বো, কিন্তু তৌফিক জোহর বোধহয় এর আগে কবিতা পড়ে নিলে ভালো হতো। তৌফিক জোহর মাত্র একটি কবিতা পড়েছেন। আমার মনে হচ্ছে যে আমরা আগে তৌফিক জোহরের একটা কবিতা শুনি। আমি আসলে গ্যাটিস দিচ্ছি, গ্যাটিস, মানে যেহেতু আমাদের দুজন কবি নেই। আমরা আরেকটা কবিতা কিন্তু শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমি না, আমার মনে হয় তৌফিক ভাই দুটো কবিতা পড়ুক, কারণ তাহলে মোটামুটি লেভেলটা সমান হয়ে যাবে। শাশ্বত আমার ডিয়ার ফ্রেন্ড এবং সুবীর আমার দোস্ত, আমি একটি কবিতা পাঠ করছি, এরপরে আমরা শুনবো শান্তা মারিয়ার কবিতা।
এ না, পর্যায়ে একটার আমি তো সাথে একটা কবিতাটি ফ্রি, একটার সাথে একটা ফ্রি, দুটো কবিতা। বাই ওয়ান অ্যান্ড গেট ওয়ান ফ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এবারের কবিতার শিরোনাম দায়বদ্ধ ঘুঙ্গুর। পৃথিবীতে তুমি হেঁটে যাও, পাশে আছি, উত্তরে দক্ষিণে কিংবা অন্য কোনো গ্রহে, সবখানে তুমি চিহ্ন রেখে যাও সৃজনের। একটা আকাশ কিছু কিছু হেঁটে যায়, দায়বদ্ধ ঘুঙ্গুরের শব্দে ওরে প্রজাপতি, ফুলে ফুলে উড়ে যায় সীমানা ডিঙ্গিয়ে। তুমি দিও রূপ রস গন্ধের খাতা, উল্টে পাল্টে জেনে নিব জীবনের ভাষা। তোমাকে আমার তানপুরা মনে হয়, যার ঢেউ শুরু হলে রক্ষা বাঁধ ভাঙবে। জীবনের স্বপ্নগুলো হয়ে যায় মৃত, খাতার পাতায় লেখা হয় পিতৃঋণ। এসো খোলা মাঠে যাই, পায়রা উড়াই, দায়বদ্ধ ঘুঙ্গুরের শব্দে যেন বৃষ্টি নামে। ধন্যবাদ। বাহ, ওয়ান আরেকটা মোর, আরেকটা হয়ে যাচ্ছে। ওয়ান মোর, ওয়ান মোর। হ্যাঁ 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 এবারেরটা হলো ফ্রি, হ্যাঁ যেটা শাশ্বত বলেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটি একটি ছোট কবিতা। কবিতার শিরোনাম সড়ক। একটা সড়ক শুয়ে আছে রোদের চাদর মুড়ি দিয়ে, যে পথে একটু আগে হেঁটে গেছে দিয়াশলায় আগুন জেলে। দমকল বাহিনী ছুটে এসে হুস পাইপে ছিটিয়ে দেয় বৃষ্টি, সড়কে আগুন ফুল হয়ে যায়, দিয়াশলায় ফিরে আসে মশাল হয়ে। ধন্যবাদ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। হ্যাঁ, কবিতা পড়ছি এবং যেটা বলছিলাম যে ৯০ দশকে আমাদের কিন্তু আসলে বিশ্ব রাজনীতির ব্যাপারটা আমাদেরকে খুব আলোড়িত করতো ওই সময়, এবং আমাদের আগের প্রজন্ম বা তার আগের প্রজন্ম যেমন সমাজতন্ত্রে সাম্যবাদে আস্থা রাখতে পারতেন, আমরা যেন বিশ্বাসচ্যুত হয়ে যাচ্ছিলাম। সেই আঙ্গিকেই কবিতাটি লেখা। কবিতাটি আমার বাবা কমরেড মোহাম্মদ তকিউল্লাহকে উৎসর্গ করা। কবিতার নাম আমার কমরেড বাবা। আমার বৃদ্ধ বাবা এখনো বিপ্লবের স্বপ্ন দেখেন। পৃথিবীটা ওলটপালট হয়ে গেছে সেই কবে, অথচ তিনি স্বপ্নের ইঁটে সাম্যবাদী সমাজের গাঁথুনিতে মগ্ন। তিনি এখনো খাপড়া ওয়ার্ডের কথা বলেন, ভাবেন লেনিনের কথা, শহীদ কমরেডদের স্মৃতিতে আজও শোকতর্পণ করেন, আর নিজের দেহের ক্ষতচিহ্নে অজান্তে হাত বুলান। আমার নির্বোধ বাবা শ্রেণীহীন সমাজের প্রতীক্ষায় দিন গোনেন, পুরনো দিনের সুরে গেয়ে ওঠেন ইন্টারন্যাশনাল। বয়সের ভারে নুব্জ তার দুর্বল শির দ্বারা দেহের ভার নিতে বারে বারে অক্ষমতা জানায়, তবু তিনি আজও মাথা নত না করার উপদেশ দেন। আমার প্রায় অন্ধ বাবা ডাস ক্যাপিটালের পাতা উল্টান, আর মায়ের হাতে নকশা তোলা মলিন রুমালে কার্ল মার্কসের ঝাপসা ছবির ধুলো মোছেন। আমার বাহ। দরিদ্র বাবা ছেলের দামি গাড়িতে না চড়ে হুইল চেয়ারে শহীদ মিনারে যেতে চান। তার ক্ষীণ কণ্ঠে আজও শুনি রণেশ দাস, মণি সিংহ, চারু মজুমদারের রূপকথা। এই বৃদ্ধ কমরেড রক্তহীন ফ্যাকাশে হাতে অন্তহীন লাল পতাকা বুনে চলেন। ধন্যবাদ। খুব সুন্দর। সময়টা এত অসাধারণ সুন্দর, কবিতা এত পাঠ। সুন্দর ধরেছেন, সেটা আমার সব থেকে ভালো লাগলো আর কি। মানে এটা আসলে সবাইকারই কবিতা, আমাদের সময়কার। একদম একদম। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন সুবীর সরকার। প্রস্তুত থাকবেন কবির হোসেন, তারপর শাশ্বত গঙ্গোপাধ্যায়। কবিতা নিয়ে আসছেন সুবীর সরকার। শান্তা মারিয়ার বাড়ি কোথায় আর বাবা কি এখনো জীবিত আছেন? খুব ভালো লাগলো লেখাটি। মণি সিং এর কথা পেলাম। আমি ঘুরে এসেছি। আমার সংযোগ বাড়ি বিচ্ছিন্ন ঢাকাতে। হয়ে গেছে। ঢাকাতে সংযোগ আমার বিচ্ছিন্ন। বাবা কমরেড মোহাম্মদ তকিউল্লাহ 2017 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি 50-এর শোনা দশকে যাচ্ছে? শোনা বামপন্থী যাচ্ছে? কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন ওই সময়। শোনা যাচ্ছে তৌসিফ? শোনা যাচ্ছে।
সুবীর শুনতে পাচ্ছি আমরা। তৌসিফ শোনা যাচ্ছে কি? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কবিতা পড়বো? কবিতা পড়বো? পড়ো পড়ো, কবিতা পড়ো, কবিতা পড়ো। তৌসিফ, কবিতা পড়ো। ঝড় বৃষ্টির কবিতা। আজ খুব ঝড় বৃষ্টি হবে, তুমি মুখ ফিরিয়ে চলে যেও না। অতি যত্নে আগলে রাখো মরচে ধরা পেরেক, কলেজ বারান্দা। তোমার লাল ঠোঁট আমাকে অনুসরণ করে, আমি ঢুকে পড়ি বয়স্ক গির্জার ভেতর। কনফেশন রুম থেকে বেরিয়ে বৃদ্ধ ফাদার চলে যাচ্ছেন জল কামানের দিকে। তার মাথার উপর নেমে আসে তালপাতার পাখা, আর কৃষ্ণ মেঘের গায়ে জড়িয়ে যাচ্ছে চিত্রনায়িকার চুল। মাইল মাইল শূন্যতার ওপার থেকে কে বা কারা এভাবে কথা ছুড়ে দিচ্ছ, আর ভাষাতে ভাষাতে কোথায় নিয়ে যাচ্ছ হে জীবন। মুখ ফিরিয়ে চলে যেও না। দেখো আবার সক্রিয় হয়ে উঠছে বাবরের বন্দুক, ঘণ্টাঘর আর সূর্য সেনের ছাতা। অসাধারণ কবিতা। এ পর্যায়ে চতুর্থ কবিতা নিয়ে আসছেন কবি কবির হোসেন। প্রস্তুত থাকবেন শাশ্বত গঙ্গোপাধ্যায়। অনেকগুলো কবিতা পাঠের সুযোগ পেলাম, আসলে অনেকদিন এতগুলো কবিতা পাঠ করার সুযোগ পায় না। আমি একটু বলে নিই, আমি অনেকের কবিতা বেশ ভালো লাগছে, অনেক ভালো ভালো কবিতা এখানে এসেছে। 90 দশক এখন একটা বিশাল আয়তন পেয়েছে বলে আমি মনে করি, কারণ 30 বছর এর যুগ বয়স হয়ে গেছে। যারা অনেক সময় শুরুতে অনেক সরগরম ছিল, হয়তো অনেকে এখন দেখা যাচ্ছে যে নানা কারণে, সামাজিক পারিবারিক কারণে তারা এখন অনুপস্থিত আছেন। কিন্তু আজকের এই আয়োজনটা এই লকডাউনের ভিতরে আমার মনে হচ্ছে যে আসলে যারা সত্যিকারে 30 বছর ধরে লিখছেন, তাদের জন্য এরকম একটা আয়োজন তৌফিক জোহর যে করেছে, দুই বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সেতু বন্ধনের মতো, এটা খুবই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। আমি একটা কবিতা পড়ছি, এটা আসলে আমি আমার বইয়ে 3-4টা ভাগ আছে, এটার নাম হচ্ছে পরলৌকিক কবিতা। সেখান থেকে একটা কবিতা পড়ছি। কবিতার নাম হচ্ছে সেলুন। সেলুনে চুল কাটাতে গিয়ে কিছুক্ষণ পর আয়নায় আমাকে দেখা যায় না। যার হাতে খুর সেও অদৃশ্য হয়ে যায়, যদিও তার খুর চলতে থাকে সমান তালে। দেখা যায় পুনঃ পুনঃ খুরের নাচন। এক সময় আমার জায়গায় চুল কাটাতে বসেন নায়ক শাহরুখ, আর যথারীতি হিন্দি গান চলতে থাকে সেলুনে সেলুনে। সেলুনের খুর ধারালো প্রচুর, চুল কাটাতে কাটাতে অনেক মাথাই নাই হয়ে যায়। রাস্তায় দেখা যায় মস্তকবিহীন মানুষের মিছিল। সেলুনের খুর চলতে থাকে আরো বেগবান, হিন্দির বদলে বাজে ইংরেজি গান। আমি কিংবা খুরের সেই হাত বদল হলেও জায়গা দখল করেন অন্য কোনো শাহরুখ। ধন্যবাদ। ধন্যবাদ কবি কবির হোসেন। চমৎকার একটি কবিতা, যা শুনে আমি শুরুতেই বলেছিলাম যে 90 দশকের কবিতা বহুমাত্রিক, বহুরূপী, বহুগামী। এর ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, রূপক সবকিছুই আলাদা। এক একজন এক এক ভাষায় কবিতা লেখেন, কিন্তু সকলেই 90 দশকে। এটি হলো একটি আসলে আশ্চর্য একটি বিষয়। এবং প্রত্যেকে আমরা একটি ছাতার নিচে, অর্থাৎ যে সময় থেকে উত্থান সেই সময়টির নাম হলো 90। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শাশ্বত গঙ্গোপাধ্যায়। আচ্ছা, আমি একটা কবিতা পড়ছি, যেটা আমি হয়তো পড়বো না, মানে এটা আমার পড়বো বলে ঠিক ছিল না, কিন্তু 90 দশকের কবিতা কেন হয়তো অন্য দশকের থেকে আলাদা, সেটা হয়তো এই কবিতাটাতে কিছুটা বোঝা যাবে আর কি। কারণ আমাদের যে সময়টা, আমাদের যে সবকিছু যে বদলে যাওয়া আর কি। একটি কবিতার রেসিপি: প্রথমে শব্দের খোসা ছাড়িয়ে বাটিতে রেখে দিন। মিনিট 10 তারা ভিজুক চোখের জলে নুনে। ভুট্টার দানার মতো এক একটা ডুমো ডুমো হলে এবার ওভেন জেলে অল্প তেলে ফ্রাই করে নিন। এরপরে আলাদা পাত্রে ডান তর্জনীর শিরা কেটে ঢালুন কিছুটা রক্ত, আর তাতে ময়দা মিশিয়ে বানান সুস্বাদু গ্রেভি। পরিমাণ মতো মশলা দিন। কস্তুরীর গন্ধ পেয়ে হরিণেরা নাচে যেরকম, প্রবল বর্ষার রাতে দিগন্তের রেখা বরাবর পায়ে পায়ে ঘুরে চলা সেই ছন্দ গোপনে মেশান। এবার প্রথমে ভেজে রাখা শব্দ ওপরে ছড়িয়ে
ধনে পাতা কুচি পাতি লেবু দিয়ে গরম গরম পদ্মের পাতার মতো গোল গোল সাদা পৃষ্ঠা করে পাঠকের হাতে দিন, তারা চেখে বলবে দারুণ। দারুণ কবিতা, চমৎকার একটি রূপকাশ্রিত কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে আজকের পঞ্চম কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। মাইকটা আনমিউট করে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্য পঞ্চম কবিতার জন্য তৈরি ছিলাম না, কারণ আমি ভেবেছি যে 4টা করেই বোধহয় পড়তে হবে। আচ্ছা, আমি পড়ছি। জ্যোতিপদ্দার যেহেতু এখনো জ্যোতিপদ্দার ইলেকট্রিসিটি আসেনি, সে কারণে আচ্ছা, সে সংগ্রহ করতে পারছি না, এই কারণে আসলে আপনাদের উপরে চাপটা বাড়ছে। ঠিক আছে। আমার কবিতা এটা ওম মনি পদ্মে হুম, আমার কবিতার বই থেকে। আমি পড়ছি গদ্য কবিতা, টানা টানা গদ্যে কবিতাটা। মৃত্যুর স্তোত্র পাঠ। পুড়ে যাচ্ছে সেই সব চুল, আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে একদিন উড়েছিল যারা আমাদের কাছের আকাশে। ধিকে ধিকে পুড়ে যায় মসৃণ পাথরে গাঁথা ত্বক, সেই সব হাসির ইশারা। এসো অগ্নি, এসো সাহা, দগ্ধ হোক সেই দুটি চোখ, অন্তর্গত যাবতীয় আগুনে জেলে যারা জ্বলেছিল পৃথিবীর তীব্র অন্তরে। বড় বর্ণিনী ছাই হয়ে আকাশে মিলায়। যাবতীয় প্রেম তৃষ্ণা মোহনীয় ছলা কলা শেষে চিতার আগুন তার চূড়ান্ত প্রেমিক। পুড়ে যাক সেই সঙ্গে যাবতীয় স্মৃতি, নিগুড় বিষাদ, ভালোবাসার আদিগন্ত কথোপকথন। আগুন আগুন আর শেষ তক এক মুঠো ছাই। জীবনের কাছ থেকে এইটুকু প্রাপ্তি বুঝে নিয়ে উৎসব চলে যায় সমাপ্তির পথে। ছাইটুকু ছুড়ে দিয়ে মৃত্যুর মুখে জীবনের গল্পে না হয় আরেকবার মেতে ওঠা যাক। ধন্যবাদ। ধন্যবাদ কবি শান্তা মারিয়া, চমৎকার কবিতাটি আমরা আবারও শুনলাম। এটিও আমি কয়েকবার শুনেছি আপনার মুখে। তো এই পর্যায়ে আবারও কবিতা নিয়ে আসছেন কবি সুবীর সরকার। সুবীর সরকার পঞ্চম কবিতাটি নিয়ে আসছেন। মাইকটা আনমিউট করতে হবে। সুবীর সরকার, মাইকটা আনমিউট করতে হবে। সুবীর সরকার, মাইকটা আনমিউট করতে হবে। মাইকটা ইয়ে করা আছে, আনমিউট করা আছে। হ্যাঁ, ঠিক আছে, আনমিউট করা আছে। এবার ঠিক আছে তো? ঠিক আছে, কবিতা পাঠ এবার শোনা যাচ্ছে না? একদম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, কবিতা পাঠ। তৌসিফ শোনা যাচ্ছে? কবিতা পড়ছি তাহলে। হ্যাঁ। ভারতবর্ষের পাখি, পাখিরা সিগন্যাল ম্যান। পাখিদের ইশারাতেই কাকতারুয়ারা সন্নিহিত জ্যোৎস্নায় হাত বাড়ায়। মাঠে মাঠে কত পাখি, পাখিদের ঠোঁটে খড়কুটো, আর সার্কাসের তাবুই পাখিদের জাতীয় পতাকা। হত্যা ও লুণ্ঠনের এই দেশে পকেটে পাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছে শৌখিন পকেটমার, আর প্রেমিক প্রেমিকাদের মাঝখানে হাইফেনের মতো ঝুলে আছে ছোট ছোট পাখিরা। 1997 সালে লেখা এই কবিতা, 9 দশকে। অসাধারণ কবিতা। এ পর্যায়ে আবারও আজকে পঞ্চম কবিতা নিয়ে আসছেন শাশ্বত গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে অনুষ্ঠানটি দেখছেন মাহবুব সেতু, তিনি বলছেন সঙ্গে আছি। ফরহাদ খান চৌধুরী লিখছেন জ্যোতিপদ্দার কোথায়, ইলেকট্রিসিটি চলে যাওয়াতে জ্যোতিপদ্দার বিচ্ছিন্ন হয়ে গেছেন। অনুষ্ঠান যদিও শেষ পর্যায়ে, তিনি যদি চলে আসেন তাহলে তাকে আমরা আবারও নিয়ে কবিতা পাঠ করব। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন শাশ্বত গঙ্গোপাধ্যায়।
আমি একটা কবিতা পড়ছি যেটা হয়তো এই সময় সবাই খুব কোরিলেট করতে পারবেন, কারণ কবিতাটার নাম হচ্ছে প্যান্ডেমিক। প্যান্ডেমিক। একজন বেশ্যার যৌনাঙ্গে মাকড়সা যদি জাল বুনে রাখে তবে বুঝতে হবে দেশে জিডিপির হার 3%-এরও কম, বেকারত্ব প্রবলভাবে বেড়েই চলেছে। একজন সাধু যদি শ্মশানে ধুনি জ্বালিয়ে ঝোলা থেকে বার করে লুকিয়ে পর্নোগ্রাফি পড়ে তবে বুঝতে হবে আগামী 1 বছর এখানে এক বিন্দুও বৃষ্টি হবে না। একজন মাতাল যদি শুঁড়িখানা ছেড়ে মাঝরাতে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয়, যদি তার ছায়াও তার সঙ্গে গতিবেগে এঁটে উঠতে না পারে তবে বুঝতে হবে আর 7 দিনের মধ্যে আঙুল থেকে আঙুলে, ঠোঁট থেকে ঠোঁটে ছড়িয়ে পড়বে মারণ ভাইরাস। সারাক্ষণ পড়ে থাকা মুখোশ আটকে যাবে মুখের ওপর, আর টেনেও খোলা যাবে না। ধন্যবাদ শাশ্বত গঙ্গোপাধ্যায়। এটি এই সময়ের একটি কবিতা। এ পর্যায়ে আজকের পরের কবিতা, পঞ্চম কবিতা নিয়ে আসছেন কবি কবির হোসেন। কবির হোসেন পঞ্চম কবিতাটি পাঠ করবেন। অনেক ধন্যবাদ। 25টা কবিতা একটা আসরে, এটা তো অনেক বিশাল ব্যাপার। আসলে আমার সারা জীবনে আমি 5টা কবিতা একটা আসরে পড়ি নাই। আমি খুব ভাগ্যবান মনে করছি। আমার কবিতার শিরোনাম মানুষের সম্মেলনে একটা শালিক পাখি। ভুলে গিয়ে ডানার ব্যবহার পাখিরাও ধরেছে মানুষের বেশভূষা। পায়নি সম্মেলনের অনুমতি 68,000 গ্রামের কোনো বনে, তাই এসেছে গোপনে যোগ দিতে মানুষের সম্মেলনে। 10 দফা 20 দফা নয়, মাথা গোজার বাসস্থান ছাড়া পাখিদের সম্মেলনে ছিল না সরকার উৎখাতের কোনো আয়োজন। অথচ পাখিরা সম্মেলন করার অনুমতি পায়নি দুর্গম বনেও। তাই তাদের প্রতিনিধি একটি শালিক এসেছে গোপনে যোগ দিতে মানুষের সম্মেলনে। পাখা দুটো নিয়েছে গুটিয়ে বগল দাবায়, যাতে মানুষের মনে সন্দেহ না হয়। গান ছেড়ে পাখিদের রাখতে হয় কান খাড়া করে, কোন বনে কেটা নেতা কে দেয় আগুন। অথচ একদিন এই মানুষই নিজের ঘরের কোণ ছেড়ে দিত বনের পাখে, শেখাতো বল পাখি ভালোবাসি ভালোবাসি। কে কাকে ভালোবাসবে আজ, যখন সবখানে সবুজহীন মানুষের উগ্র আচরণ। ধন্যবাদ। ধন্যবাদ কবি কবির হোসেন চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। ইতিমধ্যে অনেকেই সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছেন। অনুষ্ঠানটি যদিও আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ফরহাদ খান চৌধুরী লিখছেন, 90-এর কবি সুবীর সরকার পাখি কবিতার মাধ্যমে একটি গুগলি ছুড়ে দিল। তো আজকের অনুষ্ঠানে সর্বমোট 27টি কবিতা আবৃত্তি বা পাঠ করা হয়েছে আর কি। তো এটি একটি নিঃসন্দেহে একটি ভালো ঘটনা যে 26টি কবিতা বা 27টি কবিতা একটি অনুষ্ঠানে পাঠ করা। তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কবি খৈয়াম কাজী যুক্ত হতে পারেননি কারিগরি ত্রুটির কারণে, এবং জ্যোতি পোদ্দার 2টি কবিতা পাঠ করার পরে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তিনি আসতে পারেননি। ইতিমধ্যে শাশ্বত গঙ্গোপাধ্যায় 5টি কবিতা পাঠ করেছেন, শান্তা মারিয়া 5টি এবং সুবীর সরকার 5টি, এবং আমি পড়েছি 3টি কবিতা। তো এই অনুষ্ঠানে এখানেই আমরা আজকে সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে 9-এর দশকের আরো অনেকগুলো পর্ব আমরা করব। প্রতিটি পর্বেই আপনাদের কোনো না কোনো সময়ে অবশ্যই আপনারা থাকবেন। সে পর্যন্ত নিরাপদ থাকুন, ভালো থাকুন, মাস্ক পরিধান করুন, কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজ করুন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। এবং কবিতা লিখুন।